এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। কান্না থামায় না এলিজাবেথ। এই শ্রাবণের বাদ আজ এত সহজে থামবে না। ছটফট করতে থাকা মানবটি উপান্তর না পেয়ে দু হাতের আঁচলে চেপে ধরল এলিজাবেথের ভেজা গাল দুটো। কেঁদে কুটে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। কাপা কাপা চোখের পাতা মিলে তাকালো এলিজাবেথ। দুটো খাতযুক্ত দৃষ্টি মিলে গেল। মানবটির বুকে হিমশীতল হাওয়া ছেয়ে গেল। ঠোঁট গহ্বরের ফাঁক গলিয়ে বের হলো প্রশান্তিময় নিঃশ্বাস। কণ্ঠস্বর খাদে নেমে যায়। এলিজাবেথের কান্নায় স্পষ্ট অস্পষ্ট স্বরে আওড়ায়, আমি আবারও হেরে গেলাম। ভালো মানুষ যে সয় তাকেই কেন সারা জীবন সইতে হয়? বেঁচে থাকার শেষ আশাটাও হারিয়ে ফেললাম আমি। তোর খেয়েছে অনেক রেখেছে, এভাবে বলবে না প্লিজ। মানে না এলিজাবেথ পাগলের মতো কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। মানবটিও হাঁটু ভেঙে বসে এলিজাবেথের সামনে। অনুভব করলো কয়েক ঘন্টা আগে তার রাজ্যে আগমন করা এই লাস্যময়ী নারীর কান্না সোজা গিয়ে বিঁধছে বৃক্ষপচে, যা মৃত্যু যন্ত্রণার সমতুল্য। জমে থাকা সকল কষ্ট আজ উষ্ণতার চাদরে আবদ্ধ হয়, মোমের মতো গলে ভিতরে তাণ্ডবীয় ঝড় তুলে দেয়। উম্মাদের মতো নিজের চুল টানতে থাকে এলিজাবেথ। মানবটি ঘাবড়ে গিয়ে আবার বুকের সাথে শক্ত করে চেপে ধরে এলিজাবেথকে। ছোটার জন্য মোছামুছি করতে থাকে এলিজাবেথ। বুকের মধ্যে এলো পাথরে কিল ঘুষি দিয়ে যাচ্ছে, তাও ছাড়ছে না মানবটি। অনুরভাবে বুকের সাথে চেপে ধরে রেখে স্বাচ্ছন্দ্য সব ব্যথা সহ্য করে নিচ্ছে। কান্নার গতির সাথে তিত্তির করে কাঁপতে থাকে এলিজাবেথের শরীর। আপনি আরো আগে কেন আসলেন না? ভালো মানুষ কেন আসলেন না বলুন না। শান্ত হও, আমাকে ক্ষমা করে দাও। আমি সেই সময় দেশে ছিলাম না, থাকলে এমনটা কখনোই হতে দিতাম না। বিশ্বাস করো, নিজেকে শক্ত করো। আঘাতপ্রাপ্ত মানুষ একদমই সব ভুলে গেলেও রব ভুলে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিটা আর্তনাদ, প্রতিটি শব্দ, অডিও ভিডিও রেকর্ডিং উপরওয়ালার কাছে মজুদ আছে। প্রতিশোধ যদি বাঁধা নিত তো অর্ধেক ভালো ছিল, কিন্তু শাস্তির যখন রব নেবেন নিশ্চয়ই তার জগৎ অত্যন্ত কঠোর। নিশ্চয় আমাদের রব সরিষা পরিমাণ জিনিসও ভুলে না। হঠাৎ এলিজাবেথ শৈলের সমস্ত শক্তি প্রয়োগ করে ধাক্কা মারে মানবটিকে। অতর্কিত ধাক্কার বেগ সামলাতে না পেরে উল্টো পড়ে যেতে নিলেও সামলিয়ে নেয় নিজেকে। এক হাতের তালু দিয়ে মেঝেতে ভর দিয়ে এলিজাবেথের হাত ছিটকে গিয়ে ভাঙা কাচের টুকরোর উপর পড়ে। পাতলা চামড়া ভেদ করে একদম ভেতরেই ঢুকে যায় কাচ। গলগলি রক্ত বের হতেই থাকে। এলিজাবেথ হাতে বিঁধে থাকায় রক্তাক্ত কাচের দিকে তাকিয়ে আওড়ায়, এগুলো আমার স্বপ্ন ভাঙার টুকরো কাজ, যা ছিল ভাঙা মনের গভীরে। আজ বদলে গিয়েছে সব। আমার ভেতরে ভেঙে চুরে রক্তক্ষরণ হচ্ছে। এলিকুশি, স্টপ বিং সো চাইল্ডিশ। হাত থেকে রক্ত বের হচ্ছে, দেখি, দেখতে দাও। এগোতে আসলে দূরে সরে যায় এলিজাবেথ। ছোটের আগে জড়ো হয়েছে তার ছেলের হাসি, অথচ চোখ দিয়ে ঝরছে অঝোর ও শ্রাবণ। না বলতে পারা কষ্টের প্লাবন, যা নিকটে কাতর চোখের তাকিয়ে থাকা মানবের কাছে তীরের ফলার মতো যন্ত্রণাদায়ক। এবার গলায় কঠিনত্ব বজায় রেখেই বলল, এলিকুশি প্লিজ, ব্রিথিং বন্ধ করতে হবে। চোখে পানি সমেত অধর এলি হাসল এলিজাবেথ। চরম বস্তুর মতো জমে গিয়েছে একদম। আর মনে যে রক্তক্ষরণ হচ্ছে, তা রক্তের প্লাবনে ভেসে যাচ্ছি আমি। অপর পাশ থেকে শোনা যায় বিলম্বহীন জবাব, দাগ কেটে যাওয়া ক্ষত চালানোর ক্ষমতা হয়তো আমার নেই, তবে কথা দিচ্ছে প্রতিটি ক্ষতের দাগ শুভ্র ফুল দিয়ে ঠেকে দেবো আমি। কেউ দেখবে না, কোনো দিন না। আর আপনি সব যদি বাক্য দ্বারায় আমায় নেই, আমার দেখেনি, তবে নিজের চোখ দুটো নিজ হাতে নষ্ট করে দেব। দেখবো না আমি তোমার ক্ষতের দাগগুলো, তবু সারিয়ে দিতে চাই আমি, মন থেকে চাই। সব মিথ্যে। আপন মানুষগুলোই যখন পারলো দূরে ঠেলে দিতে, আর আপনি। এই আপনি তোমার, শুধু তোমার এই আপনিটা। কিছু কিছু সম্পর্কে রক্তের বন্ধনের প্রয়োজন হয় না। এলোকেশে এভাবে কথার প্যাচে কথা বলে এলিজাবেথকে ব্যস্ত রেখে এগিয়ে গিয়ে খপ করে ধরে ফেলল এলিজাবেথের রক্তাক্ত হাত। মানবটি স্তম্ভিত ফিরে পায় এলিজাবেথ। এরই মধ্যে
মানবটি পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে হাত চেপে ধরে। জোরাজুরি করতেই থাকে এলিজাবেথ হাত ছাড়ানোর জন্য। একসময় গলা ছেড়ে চেঁচালো, আমাকে ছোবেন না, আমি অপবিত্র। এলিজাবেথের কথায় থমকে যায় মানবটি। স্তব্ধ হয়ে তাকায় এলিজাবেথের দিকে। তাকালো এলিজাবেথের গলায়, ভালো করে খেয়াল করে দেখতে পায় এখন এলিজাবেথের গলায় কালো ছোপ ছোপ দাগ স্পষ্ট। চোখ বুজে তপ্ত শ্বাস ফেল মানবটি। কয়েক মুহূর্তের জন্য আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দিল সে দীর্ঘশ্বাসে। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, বরাবরের মতো ঠোঁটের কোণায় অমায়িক হাসে। এলিজাবেথের হাতে রুমাল ভালোভাবে পেঁচিয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল, তুমি পবিত্র ফুল, আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্র। যদি কোনো ঝড়ের কারণে নিজের আলো খুইয়ে ফেলো, তবে আমি সূর্য হয়ে তোমার আলোকিত করে নিজের জ্বলে পুরে ছারখার হয়ে যেতে চাই। এলিজাবেথ তাকিয়ে থাকলো কৃষ্ণ গহ্বরের দিকে। মানুষটা কতটা সাবলীল গলায় বলে দিল, কত জটিল থেকে জটিলতর কথাগুলো। এমনটাও হওয়ার কথা ছিল না। পাপের শহরে রাতের আধারে স্বেচ্ছায় শরীর আদান প্রদান স্বাভাবিক হলেও কেউ অযাচিতভাবে নিজের চরিত্র খেয়ালি কলঙ্কের দাগ বসিয়ে দেয় সমাজে। এলিজাবেথের অভিব্যক্তি শূন্যের কোঠায় বলল, মানে? মানবটি রুমাল দিয়ে কাটা জায়গাটা সুন্দর করে পেঁচিয়ে দিল। হাতে লেগে থাকা রক্তগুলো নিজের গায়ে চাপ পাঞ্জাবিতে রঙের মতো লাগিয়ে দিল। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। বুঝতে পারে না এরকম উদ্ভট কাজের কারণ। সাদা শুভ্র পাঞ্জাবি রক্ত জবার অঞ্জলি রঙে রাঙিয়ে যায়। ম্লান হাসলো, হেসে বলল, লাগিয়ে নিলাম অপবিত্র রক্ত, নিজে অপবিত্র হয়ে গেলাম। চলো এবার পবিত্র হয়ে একসাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে। লোকটার কথাগুলো বলার সময় গলায় ছিল না বিন্দু পরিমাণ জটিলতা, জড়তা, নিরুদ্বেগ ভাব নিয়ে দ্বিধাহীন গলায় বলে দিল অবান্তর কথাগুলো, যেগুলো লোকটার মুখে একদমই মানায় না। ব্যক্তিত্ব, প্রফেশন কোনো দিক দিয়েই যায় না উদ্ভট কথাগুলো তার সাথে। এলিজাবেথের অভাব দেখে ফিচেল হাসলো মানবটি। পেলো হাতে হাত রাখে এলিজাবেথের গালে। হাতের স্পর্শ লাগতে যেন কারেন্টের শর্ট লাগলো। ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। মানবটি এলিজাবেথের ইনসিকিউরিটি বুঝতে পেরে কিছুটা দূরে সরে বসে। ধাতস্থ গলায় বলে দিল এক অপ্রত্যাশিত কথা, বিয়ে করবে আমায় এলোকেশে? মাথায় যেন বাজ পড়ল এলিজাবেথের। আকাশ থেকে চাঁদ টপকে পড়েছে, সোনার মতো চমকালো। মানে এসব আপনি কি বলছেন? সবটা জানার পরেও? সবটা জেনেই বলছে, আমার হও, সুযোগ দাও তোমাকে শুভ্রতার রঙে রাঙিয়ে দিতে। গম্ভীর হয় এলিজাবেথের কণ্ঠস্বর। কোথায় আমি আর কোথায় কি যাতা বল? এবারও বাক্য শেষ করার আগে ছটফট করে উঠল মানবটি। ব্যাঘ্র গলায় বলল, এই আপনি তোমার, শুধু তোমারই আপনিটা। আমি পারবো না আপনাকে ঠকাতে, মাফ করুন আমাকে। আমাকে উদ্ধার করো এলোকেশে, প্লিজ। কপালে ভাসমান হলো এলিজাবেথের। উদ্ধার মানে? তোমাকে হারানোর ভয়ে তিলে তিলে শেষ হয়ে যাওয়া থেকে রক্ষা করো আমাকে। হ্যাঁ, আমি জানি তুমি হয়তো আমাকে তেমনভাবে ভাবনি কখনই, কিন্তু আমি ভাবি। শেষ শুরু থেকে সঠিক সময়ের অপেক্ষা ছিলাম আমি, কিন্তু মাঝখান থেকে এক দমকা হাওয়া এসে সব উল্টোপাল্টা করে দিয়েছে। অনেক কষ্ট করে আবার তোমাকে ফিরে পেয়েছি, আর হারাতে চাই না। প্লিজ আমার হয়ে যাও। তোমার সকল দায়িত্ব নিতে চাই আমি, সারিয়ে তুলতে চাই তোমার মনের ক্ষতগুলো। আপনার সুন্দর জীবনে আমি নোংরা লাগাতে চাই না, ভালো মানুষ। এলোকেশে, লুক এট মি। ঘুরে দাঁড়ানোর জন্য একটি শক্ত হাতের প্রয়োজন হয়। আমি তোমাকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি। দেখো, যা হয়েছে তাতে তোমার কোনো হাত নেই। এভাবে নিজেকে গুটিয়ে রেখো না। আমরা চাইলে আবার নতুন করে সব শুরু করতে পারি। সব কিছু আমাদের হাতে নেই। জীবনে এমন অপ্রত্যাশিত অনেক কিছুই হয়। আমরা চাইলে শেষটা সুন্দর করতে পারি। আমার স্ত্রী হিসেবে সমাজের স্বীকৃতি দিতে চাই তোমাকে, মুছে দিতে চাই তোমার সকল কলঙ্ক। চাঁদেরও কিন্তু কলঙ্ক আছে, তবুও মানুষ সবসময় তার প্রিয় মানুষকে চাঁদের সাথে তুলনা করে। আর তুমি তো আমার বাগানে ফোটার সবচেয়ে রঙিন ফুল, যার স্নিগ্ধতার শুভ্রতায় হিংসে করে বাকি ফুল। তুমি হাতটা সতে ধরো, আমি দেখিয়ে দিব সত্যিকারের সম্পর্কের মানে কি। বলল বিরতিহীন ভাবে কথাগুলো বলে হাত সামনে বাড়িয়ে দেয় লোকটা। এলিজাবেথ ভেজা চোখে একবার তাকালো সুখের আশায় বাড়িয়ে দেওয়া হাতের দিকে, অতঃপর তাকালো কাতর দুটো চোখে। সহসাই চোখ বুঝে বলল, আমি পারবো না আপনাকে কখনো স্বামীর অধিকার দিতে। নিজের শরীরের ওপর ঘৃণা চলে এসেছে আমার।
ভালোবাসা মানে হলো আলিঙ্গন, আর আলিঙ্গন মানে প্রচণ্ড জোরে শক্ত করে জড়িয়ে ধরা, যেন পাঁচের ভিতর পাঁচর ঢুকে যায়, হোক সেটা শারীরিক বা মানসিক। তোমার শরীর চায় না আমার এর বেশি, শুধু চায় তুমি আমার পাশে থাকো সেই সময় অবধি। তোমার অনুমতি ছাড়া তোমার শরীরে স্পর্শ করবো না আমি, কথা দিলাম। ভালোবাসার সমস্ত অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি আমি। আমি অপেক্ষা করব, টেক ইউর টাইম। যেদিন তুমি আমার ভালোবাসা আত্মসমর্পণ করবে সেদিন হবে আমার সব থেকে সুখের দিন। এই পৃথিবীতে সব থেকে খুশি থাকবো আমি সেদিন। সেই পর্যন্ত আমি অপেক্ষা করব, চেষ্টা চালিয়ে যাবো তোমার মনে ভালোবাসার ফুল ফোটানোর। তবে শোনো, যেদিনে প্রেমের ফাঁদে পা দাও না কেন, অগ্রিম বার্তা দিয়ে নিও মেয়ে, না হয় এত বড় ধাক্কা সহ্য করতে পারবো না। বলেই ফিক করেই হেসে দেয় মানবটি। এলিজাবেথ নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে থাকলো কৃষ্ণ গহ্বরের। অকুতভয়ী হৃদীণ্ড হৃদয় বেগতিক দোটানার সাক্ষী। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে যাওয়া মনে হাজারো দোটানা অহর্নিশে বারবার কর্ণপাত হতে থাকে সেই ভয়ঙ্কর মুহূর্তের সময়গুলো। কড়া আর্তনাদগুলো মস্তিষ্ক নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে। প্রতিটি আর্তনাদ অনুভূতির জোয়ারে ভেসে অস্তকরণের রক্তপাত কমাতে হলেও এলিজাবেথকে পারতে হবে। তারা হয়ে আকাশে আর মেঘে ভেসে থাকতে চায় না অধরা প্রতিদিনের মতন। কাটুক দিন তবুও কার আশায় চেয়ে না থেকে যন্ত্রণা বুকে বেয়ে মুছে ফেলতে হবে সেই ব্যথাগুলো। নতুন করে কারোর মাঝে নিজেকে বিলীন করে দোটানা থেকে বেরোতে পারে এলিজাবেথ। কেউ আসুক, ভালোবেসে ভরিয়ে দিক মন, যেন এক নতুন সকাল ভেঙে দিয়ে কালো অতীত বর্তমান রুদ্ধ করে স্তব্ধ আকাশে ঝিলিক দিয়ে উঠল এক নির্মল বিশুদ্ধ দ্রুতি। হৃদয় কাঁপাচে আনাচে কানাচে দোল খেলো বড় করকরে সজীব বসন্তের দোলনা। সব ভুলে চোখ জোরালো আলো নিয়ে মানুষটার নিরেট চিবুকে তাকালো এলিজাবেথ। যে কাতর চোখে তাকিয়ে আছে তার দিকে, চোখে একরাশ উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, বাড়িয়ে রাখা হাত আশাবাদী আশায় অতীতকে এক মুহূর্তের জন্য কালো অন্ধকারে ঠেলে দিয়ে বর্তমানে ফিরে আসে এলিজাবেথ। শুধু চায় বর্তমান এমন একটা সময় যেখানে নেই কোনো জোর জবরদস্তি, ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা। আছে শুধু নমনীয়তা, কোমলতা। ফুস করে নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। কাঁপতে থাকা হাত রাখলো পৌরুষালী খসখসে কুটিল হাতে। দৃষ্টি যুগলের আলিঙ্গন দৃঢ় হয়, মানবটির ঠোঁট গহ্বরে ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি। যে হাসি মিশে গেল আকাশে বাতাসে। এলিজাবেথকে সাবধানে তুলে নিয়ে খাটে বসালো। কান্নার তোর কমে এলো এলিজাবেথের। শান্তির স্রোত বহমান মুখশ্রীতে মানবটি এলিজাবেথের হাত দু হাতে আবদ্ধ করে নিল। নিদারুণ কোমল স্বরে বলল, এই যে আজ ছিল, বিয়ের আগে আর ছোব না, আর কোনোদিন তোমার অনুমতি ছাড়া ছোব না তোমাকে। একটু পর কাছে আসবে, খেয়ে নাও। এলিজাবেথের হাত ছেড়ে ইন্টারক্রমে কল করে মেয়েটকে নতুন করে খাবার নিয়ে আসতে বলল। আবারও গিয়ে বসলো এলিজাবেথের পাশে। এলিজাবেথের অভিব্যক্তি মলিন, মানবের চোখে তৃষ্ণা যেন মিটে না। অনেক ভাবে তাকিয়ে থাকলো এলিজাবেথ রক্তাক্ত মুখে। আমি কোথায় আছি এখন? দেওয়ার বলছিলে। চমকে উঠে এলিজাবেথ। রসগোল্লার মতো গোল গোল চোখগুলো কোটর থেকে পারলে বেরিয়েই আসে। বিস্মিত স্বরে বলে, কতক্ষণ যাবত এখানে আছি? কাল রাত থেকে। এখন কটা বাজে? সন্ধ্যা 7টা। চমকে উঠে এলিজাবেথ দ্বিতীয়বারের মতো ছোট্ট চোখ গিলে বলল, এতক্ষণ ঘুমিয়েছি আমি? মানবটি অপরাধীর ন্যায় মাথা নত করে ফেলে। ঠোঁট কামড়ে স্মিত হেসে বলল, আসলে ক্লোরোফর্ম একটু বেশি পড়ে গিয়েছিল। এবার চোখ ছোট ছোট করে এলিজাবেথ সরাসরি দৃষ্টি নিক্ষেপ করে নিকটে বসে চোরের মতো চুপসে যাওয়া মুখ নিয়ে থাকা মানবী বলল, এটা আপনি ছিলেন? না, তোমাদের পাড়ার দণ্ড পাগলা। ফিক করেই হেসে দেয় এলিজাবেথ। বহুদিন পর ঠোঁটে ফুটে শীত চঞ্চল হাসি। মনোমুগ্ধকর ভাবে তাকিয়ে দেখলো মানবতা। হঠাৎ হাসি থেমে যায় এলিজাবেথের চেহারায়। চিরায়ত গম্ভীর ভাব ফিরে আসে। বলে, আমাকে ডাক দিলেন না কেন? আর সত্যিটা আপনি জানলেন কি করে? আর ওই গোপন জায়গায় পৌঁছালেন কিভাবে? আমার চাচা কেমন আছে? ওই পশুটা ওদের কোনো ক্ষতি করেনি তো?
ইবরাত ঠিক আছে তো? বল। আরে আরে শ্বাস তো ফেলো, ধীরে ধীরে প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। অস্থিরতা কমে না এলিজাবেথের, বলল, না। আচ্ছা আচ্ছা দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর হলো, এতটা আড়ম্বরে ঘুমাচ্ছিলে যে ডাকতে ইচ্ছে হলো না। আর সত্যিটা জেনেছি শিহাবের কাছ থেকে। 2 দিন পর দেশে ফিরে শিহাবের সাথে দেখা। আমি তখন সব জানতে পারি। তারপর অনেক খুঁজে, অনেক লোক লাগিয়ে সব শেষে বহু কসরতে পেয়েছি তোমাকে। তাই তো এত দেরি হয়ে গেল। আর তোমার চাচা চাচির খোঁজ নেওয়া হয়নি। পাগলের মতো খুঁজছিলাম আমি তোমাকে। আমাকে ক্ষমা করে দেবে লক্ষ্মী। তোমার এত খারাপ সময় আমি তোমার পাশে থাকতে পারিনি। দেশে এসে আমরা ওদের সাথে দেখা করতে যাব, কেমন? কথার পারদে দ্রুত সব এগিয়ে আওড়ালো এলিজাবেথ। ফিরে এসে মানে? কোথায় যাচ্ছি আমরা? আমরা ভোরের ফ্লাইটে আমেরিকা যাচ্ছি। কেন? আপাতত ওটা আমাদের জন্য সেফ হবে। ওই গ্যাংস্টার এখন দেশে আছে, নিশ্চয়ই পাগলের মতো খুঁজছে আমাদের। রিচার্ডের কথা মন হতেই বিষাদে ছিঁড়ে গেল এলিজাবেথের মন। আবারও চোখ ভিজে আসে, ভাঙা গলায় শুধায়, কেন আমার এই নোংরা জীবনের সাথে জড়াতে চাচ্ছেন? কতদিন পালাতে পারবেন এভাবে? অপর পাশ হতে শোনা যায় রাজভারী আওয়াজ, বলল, গোপনীয়তা হলো শক্তি। মানুষ যা জানে না তা ধ্বংস করতে পারে না। আর তুমি তো আমার কাছে সব থেকে মূল্যবান জিনিস, যা সযত্নে আঁকলিয়ে রাখবো আমি সারা জীবন। শুধু একবার লিখিত দলিল ভাবে আমার হয়ে যাও। কারো শ্রাদ্ধ নেই তোমাকে আমার থেকে আলাদা করার। বিষণ্ণ মন তবু মানে না। চোখের সামনে ঝলক দিতে থাকে রিচার্ডের নৃশংসতা। হঠাৎ মৃত্যু পথযাত্রী রোগীর মতো ছটফট করতে থাকে এলিজাবেথ। ছটফটে গলায় বলতে থাকে, রেশমা মা, রেশমা মা, নিশ্চয়ই ওরা কোথায়? আমাকে না পেয়ে নিশ্চয়ই ওই জানোয়ারটা ওদের মেরে ফেলবে। যে করেই হোক ওদের বাঁচান প্লিজ। এই মাতৃ ছায়া আমি হারাতে চাই না। হারাতে হারাতে সর্বশান্ত আমি। মানবের মুখে আধার নেমে আসলো। এলিজাবেথের কাছে চেপে গেল পুরো বিষয়টি। এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে চায় না কোনোভাবেই। জলদ গম্ভীর গলায় বলে, তুমি চিন্তা করো না এলাকাশি, আমি ওনাকে তোমার কাছে নিয়ে আসবো খুব শীঘ্রই। এরই মধ্যে মেট খাবার নিয়ে আসে। এলিজাবেথ আর কোনো কথা বলে না, চুপচাপ হয়ে যায় একদম। ডুবেছে ভাবনার জগতে। পৌরশালী হাটটি যখন মুখের সামনে খাবারের লোকমা তুললো, তখনই ধ্যান ভাঙলো এলিজাবেথের। বিনা বাক্যে মুখে তুলে নিল। এই ছোট্ট ছোট্ট যত্নের কাঙালি তো সে ছিল এতদিন যাবৎ। এলিজাবেথকে খাবার খাইয়ে দিয়ে উঠে দাঁড়ায় মানব। বেডসাইড থেকে একটা খাম নিয়ে বাড়িতে এলিজাবেথের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় এলিজাবেথ। তোমার পাসপোর্ট, ওদিকে ক্লসেট, প্রয়োজনীয় সকল কিছু আছে। ফ্রেশ হয়ে নাও, একটু পরে কাছে আসবে। বলে চলে যায়। এলিজাবেথ তাকিয়ে থাকে খামের দিকে, তবে দৃষ্টিতে সেখানে নেই। কানে কানে বারবার বাসা থেকে কাজে আসবে, শুরু হবে নতুন জীবনের সূচনা। আচ্ছা, অবাগীর কপালে কি সুখ আসে? কেমন হবে নতুন জীবন? এলিজাবেথের কক্ষ থেকে বের হয়ে সিঁড়িতে পা রাখতে দেখা হয় রেয়ানের সাথে। রেয়ান এই ভদ্রলোকের বাঁ হাত, গত রাতে যার হাত দিয়েই ঝরেছিল রেশমার রক্ত। রিয়ান, স্যার আপনার কাছে যাচ্ছিলাম। কেন? মন্ত্রিসভায় মিটিং ছিল 8টায়। আজকে সকল কিছু ক্যান্সেল করে দাও। কাজে আনতে পাঠাও কাউকে, কাজে আনতে পাঠাও এক্ষুনি। রেয়ান ফ্রিকুচকে ফেলে, বলল, কাজী? হ্যাঁ কাজে, আমার বিয়ের কাজে। রেয়ান আর কোনো প্রশ্ন করতেই হলো না। সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহ অধিকারী মানবের ঠোঁটের কোণে চিলতে হাসি দেখে সম্মতি জানিয়ে কাজে বেরিয়ে পড়ে। ফুরফুরে মেজাজে নিচে নামে মানবটি। ঠোঁটের কোণে থেকে যেন আজ সরবেই না হাসির ঝলকানে। নিচে আসতে বসার ঘরে মুখোমুখি হয় পিতা তাজওয়ার দেওয়ান। এর সাথে বয়স্ক লোকের চেহারায় বয়সের ছাপ পড়ে গেলেও শরীর বেশ ধরে রাখতে এই সক্ষম এখনো। তাজওয়ার দেওয়ান চোখের সামনে থেকে নিউজ পেপার সরিয়ে তাকালো। তাছাড়া নজরে ছেলের দিকে পরপর রুষ্ট গলায় শুধায়, শেষমেশ এত নিচু জাতের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? আমার রেপুটেশনের কথা একবারও ভাবলে না? এতটুকু সময়ের মধ্যে প্রথমবারের মতন শক্ত হয় এলিজাবেথের ভালো মানুষের গলা। চোখে মুখে কঠিন এক এনে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলে, আমার ব্যাপারে কারোর একচুল মতামত পোষণে আগ্রহী নই আমি। বলে গমগমে পায়ে চলে যায় তাজওয়ার। শক্ত চোখে তাকে থাকে ছেড়ে যাওয়ার পানে।
আমার মা বোন কোথায় জানোয়ারের বাচ্চা? কর্কশ গলায় হুঙ্কার দিতে দিতে ভেতরে আসতে থাকে শিহাব, যেন সে এক ক্ষুধার্ত সিংহ। রাগে ফনা তুলতে থাকে। ভেতরে পা রাখতে ন্যাসো ঝড়ের বেগে গিয়ে শিহাবের হাঁটু বরাবর লাথি বসিয়ে দেয়। হাঁটু ভেঙে নিচে বসে পড়ে শিহাব। উঠতে চাইলেও উঠতে পারে না। হাড়ের ভিতর মট মট শব্দ হতেই থাকে। শ্বাসরুদ্ধকর ব্যথায় সই নিয়ে সহসায় ছিঁচিয়ে বলল, আমার মা বোনের সাথে কি করেছিস? রিচার্ড কাউচের উপর পায়ের উপর পা তুলে একদৃষ্টিতে তাকিয়ে আছে শিহাবের দিকে। অভিব্যক্তির পানির মতন স্বচ্ছ শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়। ছোটের আগায় জড়ো হয়েছে রহস্যের ক্ষণখটা। ধারালো চোয়ালে রহস্যময় হাসি। ন্যাসো আবার উদ্যত হয় শিহাবের ঘাড়ে আঘাত করার জন্য। রিচার্ড বাধা দেয়। ওহ ন্যাসো নো, আমার শালাকে নিজ হাতে আপ্যায়ন করতে দাও আমাকে। শিহাব আজ দমে আহত অবস্থায় আবারও চেঁচালো। শালা মনে মস্করা হচ্ছে? কি করেছিস আমার বোনকে? উঠে দাঁড়ায় রিচার্ড। দু হাত পকেটে ঢুকে ড্যাশিং ভাব নিয়ে এগোতেই থাকে শিহাবের দিকে। কালচে ঠোঁট গোল করে শীষ বাজতে বাজতে শটান হয়ে দাঁড়ায় শিহাবের সামনে। হঠাৎই শক্তপোক্ত লম্বা হাতে শিহাবের চুল টেনে ধরে মুখ উপরে তোলে। ব্যথায় কুকড়ে ওঠে শিহাব। শক্ত করে টেনে ধরার কারণে মস্তক থেকে চামড়া কিছুটা উপরে উঠে আসে। ব্যথায় টন টন করতে থাকায় মাথায় মুহূর্তের মধ্যে রিচার্ডের মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। নীলাদ্রি চোখে আগুনের লিলিহান দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতে থাকে। নরপশুর মতো কর্কশ গলায় চিবিয়ে চিবিয়ে বলা, তোর সাথে তো আমার পুরনো হিসেব এখনো বাকি রয়ে গিয়েছে। তুই কি ভাবছিস তুই নিজে থেকে এখানে এসেছিস? থেমে শিহাবের চুলের মুঠি ছেড়ে অট্টহারিতে ফেটে পড়ল রিচার্ড। ন্যাসো এখনো জানে না রিচার্ডের মনে কি চলছে। বাদামি রঙের চোখ জোড়ায় বহু কৌতূহল। হাসি থামায় রিচার্ড। আগুন বর্জন করলো কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আমি তোকে এখানে আনতে চেয়েছি, তাই তুই এখানে। হতচেতন হয়ে ফিরে ন্যাসো। সত্যি তো শিহাবের মতো চুনোপটির পক্ষে ঘন জঙ্গলে পেরিয়ে এই বাগান বাড়ি খুঁজে আসা সম্ভব নয়। ভেতরে আসা তো একেবারে অসম্ভব। এত গার্ডের আবার চেক করে নতুন করে গার্ড রাখা হয়েছে। সকলেই যথেষ্ট পরিমাণ তটস্থ হয়ে আছে। একটু হেরফের করা যাবে না, করবে না। ন্যাসো জানে সেদিন সিসিটিভির লাইভ ফুটেজ দেখেছে রিচার্ড। এলিজাবেথ আর রেশমার সকল কথোপকথন শুনেছিল। অজানা কারণে সেদিন ক্ষোভ জমেছিল এলিজাবেথের চাচি ভাই বোনদের উপর। পরদিনই দেশের বাইরে যাওয়ার আগে ন্যাসোকে এই কাজই দিয়েছিল রিচার্ড, ওদেরকে তুলে নিয়ে বেসমেন্টে বন্দি করে রাখার জন্য। এলিজাবেথের বর্ণনা অনুযায়ী যেন ওদের ও একইভাবে টর্চার করা হয়। সেদিনই ন্যাসো আর সকলকে তুলে আনলেও শিহাবকে পায়নি, কারণ এর আগেই থেকে শিহাব গায়েব ছিল। ন্যাসো শিহাবের ব্যাপারে তেমন ঘামায়নি মাথা। রিচার্ড শক্ত গলায় বলেছিল দেশে ফিরে নিজে খুঁজবে, নিজ হাতে নৃশংস মৃত্যু দেবে। তবে রিচার্ড কোথা থেকে শিহাবকে পেল তা ঠাউর করে উঠতেই পারল না ন্যাসো। চিন্তার জগৎ থেকে বের হয়ে ন্যাসো রিচার্ডের হুঙ্কারে রিচার্ড শিহাবের মাথায় গান পয়েন্ট করে রেখেছে। শিহাবের সকল তেজ দূর আকাশে পাড়ি জমায়। থরথর করে কাঁপতে থাকে। ক্রোধে মটমট করতে থাকে রিচার্ডের ধারালো চোয়াল। কাটখাট গলায় বলল, সত্যি করে বল, কে ছিল? শিহাব ভালো করে বুঝতে পারে সে ফেসে গিয়েছে। রিচার্ডের মতো এত বড় গ্যাংস্টার নিশ্চয়ই সব জেনেই তাকে ফাঁদে ফেলে এখানে এনেছে। মিথ্যে বলার বৃথা প্রয়াস চালানোর কোনো যৌক্তিকতাই নেই। গলা কাঁপছে শিহাবের। তাকবীর দেওয়ান। ঠাস বন্দুকের সবগুলো গুলি শিহাবের মগজে ঢুকিয়ে ট্রিগার থেকে হাত সরল রিচার্ড। রক্তে মুখশ্রী রক্তচোষা ভ্যাম্পায়ারের মতো লাগছে। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে উঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক। ইউ ওন্ট বি এবল টু এসকেপ মি রেড। বস, দেওয়ার মঞ্জিল থেকে একটা মাত্র জিটিআর 35 বের হলো, কিছু করব? যেতে দাও। এয়ারপোর্টের দিকে যাচ্ছে বস। অপর পাশ থেকে রিচার্ডের নিরুদ্বেগ স্বরে একই জবাব। যেতে দাও। ব্রাউন চুলের নিচে আড়াল হয়ে থাকা ললাটে সূক্ষ্ম ভাঁজ পড়ল ন্যাসর। কাল থেকে রিচার্ডের মতিগতি একটুও ঠাউর করে উঠতেই পারছে না। রিচার্ড কায়নাত নামক মানুষটা সে শুরু থেকে তার কাছে বৈচিত্র্যময় রহস্যে ঘেরা চরিত্রের গোলক ধাঁধা, যে গোলক ধাঁধার কেন্দ্রবিন্দু অব্দি আজ
তারা যেতে পারেনি। আজও অস্পষ্ট সাধারণ বাংলাদেশি একটা ছেলে কিভাবে ইতালি পাপের সাম্রাজ্যের রাজা হয়ে উঠল। আই এম নোটেড অফ। বলার সাথে সাথে কল কাট হয়ে যায় আর মাথা ঘামায় না ন্যাস। ফোন পকেটে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দেয়। গন্তব্য বাগান পাড়ি। চাইলেই মস্তিষ্ক বিচরণ করতে থাকা হাজারো কৌতূহল দমিয়ে রাখতে পারে না। এলিজাবেথের জন্য রিচার্ডের চোখে কখনো কোনো প্রকার বিনয় কিংবা মুগ্ধতা কখনোই দেখেনি তারা। তবু এলিজাবেথ চলে যাওয়ার কারণে কেন এত অ্যাগ্রেসিভ হয়ে ওঠা? এর কারণই বা বরাবরের মতোই রহস্যে ঘেরা। আবার হঠাৎ করেই এত শান্ত হয়ে যাওয়ার কারণই বা কি? কারণ এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ন্যাসর মাথায়, যেগুলোর উত্তর পাওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। রিচার্ড নামক ব্যক্তি অনুভূতি প্রকাশে ব্যর্থ। পাপাচারের নিবিষ্ট জীবন মরীচিকায় জং ধরে গিয়েছে মানব কোমল মন সেই কবে। কোমলতা হারিয়ে হিংস্র নরখাদক পশু হৃদয় পরিণত হয়েছে বক্ষস্তর। রক্তক্ষরণের বদলে রক্ত ঝরাতে অভ্যস্ত যান্ত্রিক হৃদয়। তবে হঠাৎ এভাবে শান্ত হয়ে যাওয়ার মানে কি? যার জন্য এত দূর থেকে চলে এসেছে এক কলি। এলিজাবেথ রিচার্ডের জিদ ছাড়া কিছুই না। রিচার্ড যেটা চায় সেটা যে করে হোক হাসিল করে থাকে। তাহলে কি এলিজাবেথ রিচার্ডের ক্ষণিকের জিদ ছিল? কিন্তু রিচার্ড একবার যেটা চায় সেটা সবকিছু ধ্বংস করে ফেলার মাধ্যমে হলেও অর্জন করে থাকে। ইগলের মতো হাজার ক্রোশ দূরে থাকলেও ডানা ছাপড়িয়ে চর জল পাড়ি দিয়ে ছো মেরে নিয়ে নিবে সেটা। তাহলে কেন হঠাৎ এই নিক্ষিপ্ততা? নানান রকম চিন্তায় মজে গিয়ে ড্রাইভ করতে থাকে ন্যাসা। ঘুমাবে বলে কল কাটলেও ঘুমায়নি রিচার্ড। অবিষ্ট মদের বোতল হাতে তুলে নেয়। ঘুমাবে বলে কল কাটলেও ঘুমায়নি রিচার্ড। অবশিষ্ট মদের বোতল হাতে তুলে নেয়। কালচে ঠোঁটের ফাঁক গলিয়ে দু দাঁতের মধ্যে বোতলের কক চাপ দিয়ে ধরে এক মুচড়ে খুলে ফেললো। অতঃপর সম্পূর্ণ বোতল এক ঢোকে শেষ করলো। বোতল খালি করার পর বাকিগুলোর মতো এটাও ছুঁড়ে মারে ধরিত্রী কাঁপানো শব্দে ভেঙে চুরে চুরমার হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কাচের টুকরোগুলো গোছানোর কক্ষ ময়লার স্তূপে পরিণত হয়েছে ইতিমধ্যেই। মেঝেতে ভাঙা কাচের টুকরো, ড্রাগসের প্যাকেট, ইঞ্জেকশন ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। সারা রাত এসবের মাঝে মজে ছিল রিচার্ড। এত মদ কেউ নেশা হচ্ছে না দেখে বারবার মদের বোতল ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে ক্রোধ সামলাতে না পেরে। সিগারেট আর ড্রাগসের বাজে গন্ধে মত্ত হয়ে গিয়েছে চারপাশ। অধিক পরিমাণের ইঞ্জেকশন নেওয়ার কারণে হাতের কিছু জায়গা থেকে ছোপ ছোপ রক্ত বের হয়ে শুকিয়ে গিয়েছে। তীব্র ক্রোধে চিবুক মট করছে রিচার্ডের। দাঁতের দাঁত পিষতে উঠে দাঁড়ায় ব্যগ্র পায়ে। এগিয়ে যায় কেবিনেটের কাছে। আর কোনো মদের বোতল না পেয়ে ঘরে অবশিষ্ট বাকি সকল জিনিসপত্র ভাঙচুর করতেই থাকে। 9 ঘন্টা 30 মিনিটের জার্নি করে এসেও শরীরে নেই কোনো ক্লান্তির ছাপ। সমস্ত শরীরে ভর করে আছে ক্রোধের পাহাড়। তবুও ঠোঁটের কোণায় জড়ো হয়ে আছে রহস্যময় ঘন ঘটা। ভাঙা কাচের ওপর দিয়ে উম্মাদের মতো হেঁটে গিয়ে দাঁড়ায় টেরেসের নিকট। ঘন জঙ্গল সীমান্তে প্রতীকের মতন সোজা দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু গাছগুলোতে দৃষ্টি নিক্ষেপ করে চিবিয়ে আওড়ালো। ইউ হ্যাভ টু পে ফর ইট। যার প্রতিটি পরতে জেদ, নির্ভয়ে উজ্জ্বল এক বিস্ময়মান প্রভা। প্লেইন অ্যাভিয়েশনে আছে। ভুবনের সাথে কোনো রকম যোগাযোগ না রেখে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে মহাকাশের শূন্যতার মধ্য দিয়ে সাদা মেঘ গলিয়ে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে প্লেনটি। উদ্দেশ্য ইউএসএ। মৃদু আকারের কাচের গ্লাস ভেদ করে দেখা যাচ্ছে মেঘেরা কিভাবে সমস্ত আকাশ দখল করে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাব এমন এক একজনে এক এক দল গঠন করে গোপন বৈঠকে আছে। নীল আকাশে সাদা মেঘের রাজত্ব। ব্যস্ত শহর গুটি গুটি পিঁপড়াদের দলের মতন লাগছে ওপর থেকে, যারা সারি সারি হয়ে ছুটে চলছে এইখান থেকে অন্য খাদ্য সংগ্রহের তাগিদে। উইন্ডো সাইডে বসেছে এলিজাবেথ। এটা ওর ফার্স্ট প্লেন জার্নি নয়, তাই অভিব্যক্তি একদমই স্বাভাবিক। সুদূর আকাশের
পানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কখন থেকে। জড় বস্তুর মতো একদম জমে রয়েছে। দৃষ্টিতে প্রাণ থাকলেও ধ্যান নেই তাতে। ডুবে আছে এখনো রাতের ঘন ঘটায়। এই মানুষটার সান্নিধ্যে আসা হয়েছে এখনো 2 দিন হয়নি। এখনই কিভাবে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে তার মাথার উপর ছায়া দিয়ে বটবৃক্ষের মতন, যা কখনোই পায়নি এলিজাবেথ, কখনোই না। অন্ধকার জগৎ থেকে তুলে এনে আলোর দিশারি করেছে তাকে। হাত বাড়িয়ে দিয়ে সামনে এগোনোর জন্য অন্যের কলঙ্ক মুছতে গিয়ে নিজের জীবনে কাদা মাখিয়ে ফেলেছে। কত সহজেই পাচ্ছে লোকটা, তবুও বিশ্ব গহ্বরে নেই একটু বিষাদের ছাপ। ফ্ল্যাশব্যাক, হঠাৎ অসুস্থতার কারণে কাজে আসেনি। মাঝপথ থেকেই তাকে হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। বিয়ে পড়ানোর পরবর্তীতে উকিল নিয়ে আসা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় রেজিস্ট্রি করা হবে আপাতত। দেশে ফিরে আর পার ঘটা করে বিয়ের অনুষ্ঠান করা হবে। তাকবির দেওয়ান, যার নামে দলীয়করণ হবে এলিজাবেথ, একটু পর একটা সাইনের মাধ্যমে অতি সুদর্শন এবং মহৎ হৃদয় অধিকারী পুরুষের সাথে জড়িয়ে দিবে নিজের অগোছালো জীবন। যে মানুষটা কথা দিয়েছে তাকে আগলে রাখবে সযত্নে। মাটিতে পড়ে থাকা ফুলগুলোর মতো শখ করে তুলে তাকে বৃক্ষপটের বা পাশে সাদা শুভ্র পাঞ্জাবির পকেটে রেখে দিবে অতি যত্নে। এক মুহূর্তের জন্য নৃশংসতায় উঠতে দিবে না। পথে মাঠে মিছিলে সব জায়গায় সঙ্গী হিসেবে রেখে দিবে বুকের বাঁ পাশে। বা পাঁজরের হাড়ের অংশ করে নেবে তাকে। পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। কলঙ্কিত নারী থেকে হয়ে উঠবে এক নিষ্ঠাবান আদর্শ নীতিমালায় রচিত পুরুষের স্ত্রী, মিনিস্টার তাকবির দেওয়ানের স্ত্রী, যাকে সে চিনত খুব আগে থেকেই, অনেক ভালো করেই। বিয়ের কথা একটা কাকপক্ষী কেউ জানেনি, জানানো হয়নি। তাকবির এলিজাবেথের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেয় আর কিছুদিন পর সবাইকে জানাবে বিয়ের কথা। যখন অনুষ্ঠান করা হবে, মিনিস্টারের বিয়ে রাতারাতি ছড়িয়ে যাবে সকলের মাঝে। এভাবেই পরে তা কর্ণপাত হবে সেই নিকৃষ্ট মানবের। তাই কোনো রিস্ক নিতে চায়নি তাকবীর। বাবা তাজুয়ার আর নিজের 2 বিশ্বস্ত বডিগার্ড রিয়ানকে নিয়ে বিয়ের সম্পূর্ণ করার চিন্তাভাবনা করে। স্বল্প আয়োজনের মাধ্যমে বিয়েতে এলিজাবেথের কোনো অভিব্যক্তি বা ভূমিকা দেখার মতো ছিল না। না কোনো আগ্রহ, না কোনো উৎফুল্লতা, এমনকি কাঁদেনি একবারের জন্য। হঠাৎ করে নিজেকে শক্ত খোলসে আবদ্ধ করে ফেলে। তাকবীর নিজে পছন্দ করে এলিজাবেথের জন্য একটা লাল চুকচুকে বেনারসি কিনে আনে, কিন্তু এলিজাবেথ পরতে চায়নি। তা নিয়ে তাকবীরও তেমন জোর করেনি এলিজাবেথকে। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও চাপ দেয়নি এলিজাবেথকে। মনের ইচ্ছে মনের মধ্যেই পোষণ করে রাখে। কোনো এক বৃষ্টি বাদল দিনের জন্য পরনে সাধারণ 3 পিস নিয়ে বিয়েতে বসে এলিজাবেথ। তাকবীর রক্তমাখা পাঞ্জাবি পরিবর্তন করে গায়ে নতুন পাঞ্জাবি চাপায় সাদা রঙের। এলিজাবেথ এক মুহূর্তের জন্য তাকিয়ে দেখেনি তার পাশে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা বাগদত্তার দিকে। তাকবীর শূন্য অভিব্যক্তিতে তাকিয়েছিল এলিজাবেথের নিস্তেজ হয়ে থাকা মুখশ্রীতে। তার আকুল মন খুব করে চাইছিল তার এলো কেশে একটু হাসুক, তার মতো ভিতরে ভিতরে হলেও ছটফট করুক একটু একে অপরের হওয়ার খুশিতে। ব্যাস এইটুকুই চাই শুধু তার। তবে এবারও জোর করল না তাকবীর। এলিজাবেথের মনের অবস্থা ভেবে সময় দিল আড়ষ্ট মেয়েটাকে একটু মানিয়ে নেওয়ার জন্য। সে অপেক্ষা করতে রাজি। করবে অপেক্ষা। উকিল সাহেব সকল কাগজপত্র রেডি করে রাখে। রিয়ান দুজনেই তাকবীরের পাশে বুক বেঁধে দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই আন্তরিক হাসি। যথারীতি সবকিছু সুন্দরভাবে এগোতে থাকে। তবে বাদশাহে তাজুয়ার দেওয়ানের পক্ষে দেওয়ানের খেছে। বিয়ের আগ মুহূর্তেই বিকট শব্দ করে দরজা ছিটকিনি খুলে বেরিয়ে আসে গমগম পায়ে। বয়সের তোড়ে চামড়া ঝুলে পড়া চোয়াল ক্রোধে কটমট করছে। শান্তশিষ্ট পরিবেশ কেঁপে উঠল তার হুঙ্কারে। তাকবীরের দিকে এগিয়ে দেওয়া রেজিস্ট্রি পেপার হাত থেকে পড়ে যায় উকিলের। ঢোক গিলে তাকালো প্রাক্তন সংসদ সদস্য তাজুয়ার দেওয়ানের দিকে। এলিজাবেথ কেঁপে উঠে চোখ মুখ কুচকে রাখে। বীর, আমি আবারও বলছি, এই মেয়েকে তুমি বিয়ে করবে না। বাবার কথায় চিবুক শক্ত হয়ে গেল তাকবীরের। উঠে 2 কদম এগিয়ে গিয়ে
দাঁড়ালো বাবার সামনে, কণ্ঠ যথাসম্ভব খাদে নামানোর চেষ্টা করে বলল, আব্বা আপনি ভিতরে যান। ছেলের নরম কণ্ঠে যেন দু কদম এগিয়ে গেল তাজওয়ার দেওয়ান। জিদ্দি গলায় বলল, যাব, তুমিও আমার সাথে চলো, কোনো বিয়ে হবে না এখানে। আব্বা আমি আপনাকে যেতে বলেছি। আমার কথার বাইরে যাবে না আবির। আব্বা আপনার ঔষধের সময় হয়ে গেছে, খেয়ে ঘুমান খেয়ে। আমার কথা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না, ভুলে যাবে না আমার সন্তান তুমি, তোমার ঘর থেকে হয়নি আমি। তাকবীর চোখ বুজে ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা চালিয়ে গেল সবিনয় বলল, তাই বলছি আব্বা ঘরে যান, আমি কোনো রকম ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এই মুহূর্তটা খুবই স্পেশাল আমার জন্য। তাজওয়ার দেওয়ানের সেই জিদ্দি গলা বলল, এই বিয়ে কোনোদিনই হবে না, অন্তত আমি বেঁচে থাকতে তো না। সংযম হারাতে থাকে তাকবীর। বাবার চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে তো হবে আব্বা, তাও আছে, সেটা আপনি না মানলেও। এবার চেঁচাতে শুরু করলেন তাজওয়ার। বলে, সাধারণ একটা 2 টাকার মেয়ের জন্য বাবার সাথে উচ্চ গলায় কথা বলছো? এই মেয়ে রূপ দেখিয়ে আমার ছেলের মাথা খেয়েছিস, নষ্টা মেয়ে। ও 2 টাকার মেয়ে নয়, আমার ভালোবাসা। ভালোবাসা নিয়ে এসছি আমি বুকে নিয়ে রাখার জন্য। যদি এই গলা দিয়ে আমার স্ত্রী ব্যবহারের একটা নোংরা কথা বের হয়, খোদার কসম, তবে সেই গলায় বাচ্চাগুলো দাগ বসিয়ে দিতে একটু দ্বিধাবোধ করবো না আমি আব্বা। প্রচন্ড জোরে চেঁচালো তাকবীর। ভদ্রতার খোলস থেকে বেরিয়ে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। গ্রীবা অংশের নীলচে রগগুলো ফুলে ফেপে উঠেছে। এতক্ষণে দম আটকে সকল অপমান সহ্য করে নিল। এবার চোখ মেলে তাকায় এলিজাবেথ। ভিজে গেল চোখের পাতা, জলে টয়টুম্বুর আকিদয় মেলে জোরালো আলো নিয়ে তাকালো তাকবীরের দিকে। পুলকিত হয়ে গেল নারী মন, এক বুক ভালো লাগা ছেয়ে গেল মনে। আধারে তলিয়ে যাওয়া মন আকাশে ঝিলিক দিয়ে উঠল এক নির্মল বিশুদ্ধ দুতে। সব ফুলে উৎফুল্ল চোখে দেখে গেল রাগে ফুঁসতে থাকা বিশ্ব গহ্বর। তাজওয়ার দেওয়ান স্তব্ধ হয়ে যায় ছেলের এহেন উগ্রতা দেখে। তাকবীর তাজওয়ার দেওয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্রোধ পায়ে আবারও গিয়ে বসে আগের জায়গায়। তাকবীর রাগে ফুঁসতে ফুঁসতে কোনো দিকে না তাকিয়ে হাতের নিচে পড়ে কাগজগুলো তুলে পাত্রের জায়গায় সই করে এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। এলিজাবেথ রাগে গিজগিজ করতে থাকা চিবুকে তাকিয়ে ঘোরের মধ্যে সই করে দেয়। এলিজাবেথের ভাবনা এতই মজে রয়েছে যে কেউ তাকে যে দু চোখে দিক গিলে খাচ্ছে তা তার খেয়ালই নেই। গালের নিচে হাতের তালু ঠেকিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তাকবীর একগুঁয়ে দৃষ্টিতে। গভীর চোখ দুটোতে আশ্লে জড়িয়ে রেখেছে তার এলোকেশির পা থেকে মাথা পর্যন্ত। 16-র এক লাশময়ী নারীর শীর্ণ কায়ে স্তম্ভিত হয়েছিল সে। 4 বছরের গঠনে অনেক পরিবর্তন আসলো, চেহারা থেকে এই বিষাক্ত মায়া এক ফোঁটাও এদিক সেদিক হয়নি। এই মায়ার চেহারায় যে এক পলক তাকালেই নিজের ধ্বংস দেখতে পায় প্রেমী পুরুষ। উল্টে পাল্টে হয়ে যায় ভেতরের সবকিছু। সময় কত দ্রুত চলে যায়। ক্যালেন্ডারের পাতায় পিছিয়ে গেল আরো 4 বছর পূর্বে। চৈত্র মাসের ভ্যাপসা গরমে খাখা করছিল চারিপাশ। খাল বিলের পানি শুকিয়ে মাটি প্রখর খড়খড়ে হয়ে যায় সেই সময়। ঠিক তেমন ভাবে ভেতরে খরার মতন শুকিয়েছিল এক শীর্ণ মানবের। সেদিন ছিল ইলেকশনের দিন। বিপুল ভোটে জয়লাভ করেও মনের মধ্যে কোথাও বিজয়ের আনন্দ ছিটেফোঁটা ছিল না। অযাচিত কারণে বিষাদের ছেয়েছিল অন্তঃকরণ। 12টায় ফলাফল প্রকাশিত হয়। ফলাফল শোনার পরপরই তাকবীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে একা একা, কোনো বডিগার্ড ছাড়াই। এই ব্যস্তকাল শহরের মন একটু এটা থাকতে চাইছে যেখানে থাকবে না কোনো কোলাহল। যে ভাবা সেই কাজ। আবাসিক এলাকা থেকে গ্রাম্য রাস্তার দিকে যেতে থাকলো তাকবীর। সুবিস্তর মাঠের মতো খোলা জায়গা পেয়ে গাড়ি থামায় তাকবীর একটা বটগাছের নিচে। গাড়ির ডোর খুলে বের হতেই এক পশলা শীতল হাওয়া ছুঁয়ে দিল গা। চোখ বুজে শুষে নিল তাকবীর সেই স্নিগ্ধময় প্রকৃতির সতেজ হাওয়া। বাতাসের তোড়ে পাঞ্জাবির নিচের অংশ এপথ ওপথ ধরে দুলতে থাকে। দমকা হাওয়ায় কুকড়া চুলগুলো এলোমেলো হয়ে উড়ে কপালে বিছিয়ে যায় কিছু সংখ্যক। শান্তি প্রশান্তিময় বাতাসগুলো শরীরে মাখিয়ে নিয়ে
চোখ মেলে তাকায় তাকবীর। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকাতে গিয়ে হঠাৎই চোখ যায় বটগাছের ওপরে। এক মুহূর্তের জন্য শক্ত গঠনে আবদ্ধ পুরুষালী দেহ কেঁপে উঠে দুকদম পিছিয়ে যায়, শুকনো ঠোক গিলতে থাকে। প্রচলিত এমন অনেক কথা শুনেছি, ভর দুপুরে নাকি বের হতে নেই, শাকচুনি ঘুরে বেড়ায়, বিশেষ করে বট গাছে। তবে একজন গণ্যমান্য সুনামধন্য মিনিস্টারের চরিত্রের সাথে এসব উদ্ভট কথাবার্তায় বিশ্বাস করা কখনোই শোভা পায় না। অন্তত পক্ষে সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল তাকবীর। বটগাছের সরু চিকন ডালের মধ্য দিয়ে মোটা মোটা পাতার ফাঁক দিয়ে ঝুলে আছে এক মুঠো লাল লম্বা লম্বা চুল। এক পা বাড়ালো তাকবীর, তখনই ভেসে আসলো মেলি সুমধুর কণ্ঠস্বর। এক মুহূর্তের জন্য থমকে যায় তাকবীর। ভয় পাবেন না, এই পাড়ায় ভূত নেই, আমি মানুষ। মস্করা হচ্ছে? এই দিন দুপুরে কোনো মানুষ গাছে ডাকুটে বসে থাকে? আমি তো মেয়ে মানুষ। গাছের ওপর থেকে আগত মধু মিশ্রিত কণ্ঠে এমন বাবলা কথা শুনে কপাল কুঁচকে ফেলে তাকবীর। গমগমে গলায় বলল, মানে? কুকুর দেখে ভয় পেয়ে গাছে উঠেছি। তাকবীর ফ্রি গুছিয়ে ঠোঁট কামড়ে আশেপাশে তাকালো। সত্যি তার গাড়ির পেছনে কতগুলো কুকুর দল বেঁধে দাঁড়িয়ে আছে। তারাও যেন অপেক্ষা করছে কখন গাছ থেকে পরিটা নামবে আর হাউ মাউ করে খাও বলে হাপিস খাপিস করে খেয়ে ফেলবে। এবার সবকিছু পরিষ্কার হলো তাকবীরের কাছে। পুরো কথার ছট আবারও মাথায় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসলো। হেসে নিচ থেকে একটা বড় ইটের ভাঙা অংশ নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারতে দৌড়ে পালিয়ে যায় সবগুলো। মেয়ে, নামতে পারো এবার। কুকুরগুলো চলে গিয়েছে। সত্যি তো? সত্যি। বাক্য কর্ণপাত হবার সাথে সাথে এক লাফে নিচে পড়ল তরুণীটি। পৃষ্ঠ হয়ে তাকবীর যায়, চোখের পলক ফেলতে ভুলে যায়। এবার মনে হচ্ছে সত্যি সত্যি সে দিন দুপুরে ভূত দেখেছে। দু চোখ ধাঁধিয়ে গেল মুগ্ধতায়। কিছু পলকের জন্য চোখের পাতা কোনো এক টাইম ট্রাভেলে আটকে যায়। সবকিছু ভুলে শুধু দেখতে থাকে তার সান্নিধ্য, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা এক লাশময় নারীকে। মনের কোণায় জায়গা ক্ষুদ্র অনুভূতিগুলো এক মনে গেয়ে উঠল। এলো কিসে? এলিজাবেথ তাকবীরের অদ্ভুত চাহনি দেখে কিছুটা ভরকে যায়। সবসময় ঘরবন্দি আর একা থাকার কারণে এখনো সেই 12 বছর এলিজাবেথই আটকে আছে। ম্যাচুরিটি তখনও আসেনি সেভাবে। শুধু এটা জানতো এই সমাজ ভালো না, তার জন্য নিরাপদ না। চাচা বলেছে। এলিজাবেথ তড়িঘড়ি করে কোমরের সমান এলোমেলো চুলগুলো ঝোড়ো করে বেঁধে দেয়, অতঃপর চাদর দিয়ে চুল মুখ ঢেকে ফেলে। এলিজাবেথের এহেন আচরণে ছোট ছোট চোখ করে তাকায় তাকবীর। দৃষ্টি ভঙ্গ করে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। গায়ে সুতি গোল জামা, যা প্রায় পায়ের গোড়ালি ছুঁই ছুঁই, ফুল হাতা হাওয়ায় একদম বোরকার মতোই লাগছে। পুরনো ছেঁড়া জামা যেন গায়ের সৌন্দর্যের মাধুর্যতা এক ফুটো কমাতে পারেনি। গলা খাসকি দিয়ে পরিষ্কার করে নিল তাকবীর। এই সময় বের হচ্ছে কেন জানো না? সুন্দর মেয়েদের ভূতে আচর করে বেশি। কথার বিপরীতে এলিজাবেথের সরল জবাব। কিন্তু আমাকে তো কুকুরে আছর করতে চেয়েছে। ঘাড় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসলো তাকবীর। কয়েক মিনিটের ব্যবধানে বুঝে গিয়েছে মেয়েটা অত্যন্ত সরল সোজা। হঠাৎ করে কেন জানি মেয়েটির কে ঘাটতে ইচ্ছে হলো তাকবীরের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে বাচ্চা, কুকুর আচর করে না, কামড়ায়। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। বলল, সত্যি? ওপর নিচ মাথা ঝুঁকায় তাকবীর। এই যে তোমার লাল চুলগুলো দেখছো, এগুলো কামড়ে ছিঁড়ে ফেলবে। কর্ণপাত হতে দেরি হয়। এলিজাবেথের মাথায় হাত যেতে দেরি হয় না। চাদর দিয়ে আরো ভালো করে পেঁচিয়ে দিল মাথা। কপালের দিক দিয়ে টানতে টানতে একদম চোখেই ডেকে ফেললো। এবার আর হাসি নিয়ন্ত্রণ রাখতে পারলো না তাকবীর। ঠিক করেই হেসে দিল, প্রাণ খোলা আড়ম্বর হাসি। কোথায় যাচ্ছিলে? কিছুটা লজ্জা পায় এলিজাবেথ নিজের বোকামির জন্য। নিবু স্বরে প্রতি উত্তর করলো, বাসায় কেউ নেই, চাচির জ্বর, তাই আমাকে বললো বোনকে স্কুলে দিয়ে আসতে। আর তোমার স্কুল? তুমি স্কুলে যাও না? না। তাছাড়া নজরে তাকালো তাকবীর। কণ্ঠস্বর খানিকটা নিচে নামিয়ে বলল, কেন, পড়াশোনা করো না তুমি?
এলিজাবেথের জটিলতা ছাড়া উত্তর স্পষ্ট ভাষায়। চাচি বলেছে আমাকে পড়ানোর টাকা নেই। থেমে বিষণ্ণতায় চুপসে যাওয়া মনটা হঠাৎ উৎফুল্লতায় উঠে বলল, মম আসলে আমি আবার স্কুলে যাব। মম, প্যারেন্টস নেই তোমার? ড্যাড নেই না। তাকবীর কিছু প্রশ্ন করতে গিয়ে করলো না। নিনিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের চুপসে মুখটার দিকে। শান্ত মুখশ্রীর অন্তরালে যে অকুত ভয়ে হৃদপিণ্ড হৃদয়ের কষ্টের বাঁধ ভাঙতে শুরু হয়ে গিয়েছে তা বুঝতেই পারে। কথা পাল্টে পকেট থেকে গাড়ির চাবি বের করে চাবিতে প্রেস করে লক খুলে নিল। পরপর এলিজাবেথের দিকে তাকে ফ্রন্ট ডোর খুলে দিয়ে বলল, গেট ইন দ্য কার বাচ্চা। বাচ্চার শব্দ শুনে নাক কুচকে মাথা তুলে এলিজাবেথ ঠোঁটে ঠোঁট চেপে হাসলো। তাকবীর সবিনয় বলল, উঠো, পৌঁছে দিচ্ছে। এলো কিসে? আঙ্গুলের ভেতর আঙ্গুল ঠুকে কচলাতে থাকে এলিজাবেথ। এই নতুন নামের মানে সে বুঝতে পারেনি। মাথা নাড়িয়ে বলল, না। কেন? আমপ্রমত করতে থাকে এলিজাবেথ বলল, চাচা বলেছে অচেনা কারোর থেকে সাহায্য না নেয়ার জন্য। আমার জন্য নাকি কেউ নিরাপদ না। তাকবীর বুঝতে পারলো এলিজাবেথের চাচার এই কথা বলার কারণ। কণ্ঠে নমনীয়তা আনলো। তাকবীর নিদারুণ কোমল স্বরে বলল, আমাকে বিশ্বাস করতে পারো, আমি নিরাপদ তোমার জন্য, কোনো ক্ষতি করব না। উৎসুক হয়ে তাকিয়ে থাকলো এলিজাবেথ। ফসা মুখ, উদ্বিগ্নতার ঠাসা। এমনিতেই কুকুরের জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন হেঁটে গেলে আরো দেরি হবে। যত দেরি হবে চাচির কটু বাক্য তত বেশি হবে। খেতে দিবে না আজ নিশ্চয়ই। উপায়ন্তর না পেয়ে রাজি হলো এলিজাবেথ। তাকবীর এক চিলতে হেসে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক কথা হলো এলিজাবেথকে নিয়ে বাসায় গেল। ওই মাঠ থেকে বাসার দূরত্ব 15 মিনিটের। খুব আস্তে গাড়ি চালিয়ে আসলে তাকবীরের সময় লাগে মাত্র 5 মিনিট। ভেতরে ভেতরে খুবই ক্ষুব্ধ তাকবীর। সময় আজ এত তাড়াতাড়ি যেতে হলো, একটু থেমে থাকলে হতো না? শান্তিনিকেতনের সামনে গাড়ি থামায় তাকবীর। ভর দুপুরে হওয়ায় আশেপাশে কেউ তেমন ছিল না। এলিজাবেথ গাড়ি থেকে নেমে একগাল হাসি দিল। সত্যি তার তো কোনো ক্ষতি করেনি। চাচা তাকে যেভাবে বুঝিয়েছিল তেমন কিছুই হয়নি। আমি খুব ভালো মানুষ। উইন্ডো মিরর নামানো থাকবে। কথার বিপরীতে এক ফালি হাসি দিয়ে বলল, আমাদের আবারও দেখা হবে এলো কিসে। এলিজাবেথ তেমন মাথা নিল না, কথাটা চলে গেল। তাকবীরও গাড়ি ঘুরিয়ে চলে আসে। সেই দিন সেই জায়গা থেকে চলে আসলেও ঘর থেকে বের হতে পারেনি। এক অচেনা মেয়ে রাজত্ব কায়েম করে নিয়েছিল তার অন্দরমহলে। লোক লাগিয়ে এলিজাবেথের চাচাতো ভাই শিহাবকে ক্লাবে আনায় তাকবীর। শিহাব তখন মাদকে পুরোপুরি ভাবে আসক্ত। তাকবীর শিহাবের কাছ থেকে জানতে পারে এলিজাবেথ এতিম। পরবর্তীতে এলিজাবেথের পরিবার নিয়ে আর মাথা ঘামায়নি তাকবীর। শিহাবকে শাসিয়ে এলিজাবেথকে স্কুলে ভর্তি করার কথা বলল। পরবর্তীতে বিদ্বেষমূলক কিছু কথা ভেবে তা আর হতেই দেয় না। এই মেয়ে আগুন সুন্দরী, যেখানে যাবে সকলে ভস্ম হবে এই রূপে। সকল প্রকার সাইড এফেক্ট ভেবে এলিজাবেথকে স্কুলে পড়ানোর চিন্তা ভাবনা বাদ দিয়ে দিল তাকবীর। শিহাবকে টাকা দিয়ে এলিজাবেথের ব্যাপারে খোঁজ খবর নিত সবসময়। অতিরিক্ত টাকা বাড়িয়ে দিত এলিজাবেথের জন্য। মাঝে মধ্যে নিজের শখ করে অনেক কিছু কিনেও দিত এলিজাবেথের জন্য। তবে তার কিছুই পেত না এলিজাবেথ। শিহাব সবকিছু নিজের নাম করে ইব্রাতকেই দিত। তাকবীরের ভয়ে এলিজাবেথ শিহাবের কুদৃষ্টি থেকে একটু ছাড় পেলেও একেবারে মুক্তি পায়নি। কথায় আছে না, কয়লা ধুইলেও ময়লা যায় না। সুযোগ পেলে এলিজাবেথের স্পর্শকাতর জায়গায় হাত ছোঁয়াত শিহাব। যেসব কিছুই ছিল তাকবীরের অজানা। এক নাজুক মেয়ের এক দর্শনে স্তম্ভিত সে। ছটফটে মনকে কোনোভাবেই মানাতে পারে না তাকবীর। অবুঝ বাচ্চার মতন সে মানতে নারাজ। মেয়েটা এখনো বাচ্চা। শিহাবকে টাকা খাইয়ে এলিজাবেথের বিয়ে আটকাতে রাখতে পারলেও নিজের ছটফটে মনকে বেঁধে রাখতে পারত না তাকবীর। বারবার ছুটে যেত এক পল এলিজাবেথকে দেখার জন্য। শিহাবকে বলে প্রায়শ এলিজাবেথকে বাসা থেকে বাইরে বের করত তাকবীর। যে সকল কিছুই সবিতা বেগমের অজানা ছিল। ইব্রাতকে স্কুল থেকে আনার বাহানা দিয়ে এলিজাবেথকে বাসা থেকে বের করত শিহাব। যেদিনই এলিজাবেথ বাইরে বের হতো সেদিনই অযাচিত ভাবে তাকবীরের সাথে দেখা হয়ে যেত পথে।
বোকা এলিজাবেথের কাছে তা অযাচিত থাকলো। প্রেমিক পুরুষ তাকবীরের কাছে তা ছিল প্রিপ্ল্যান্ড। তাকবীর একটা সঠিক সময় আসা চেয়েছিল, যেদিন একেবারে নিজের কাছে নিয়ে আসতে পারবে তার এলুকেসিকে। তাজু আর দেওয়ানের নজর থেকে এলিজাবেথকে আড়াল করে রাখার জন্য বারবার দেখা তৃষ্ণা পেল। নিজের মনকে শুকিয়ে রাখত শুধুমাত্র এলিজাবেথের সেফটির কথা ভেবে। এত কাছে আর একই শহরে তা থেকেও তাদের দেখা হতো তাদের বছরে কিংবা একবার দুইবার। এভাবে পেরিয়ে যাচ্ছে 4টি বছর প্রিয়দর্শিনীর আশায় চেয়ে থেকে থেকে। আজ মিটিয়ে নিচ্ছে সকল তৃষ্ণা। তাকবীর সুযোগ সন্ধানী শিকারীর মতন এলিজাবেথের নিক্ষিপ্ততার সুযোগ নিয়ে কপালের প্রান্ত পথে বেবি হেয়ারগুলো বড় হয়ে কপালের দুপাশে টেম্পোরাল রেখার ঊর্ধ্বভাগে বিছিয়ে রয়েছে এলিজাবেথের। তাকবীর পলকহীন ভাবে চেয়ে হাত তুললো চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে নিজের করা প্রতিজ্ঞার কথা ভেবে নিজেকে সংবরণ করে নিল। পদ্ম ফুলের ডগার অংশে স্নিগ্ধ রঙে রাঙন ঠোঁট গোল করে ফু দিল। এক পশলা উষ্ণ হাওয়ায় উড়ে গেল চুলগুলো। সন্ধি ফিরে পেল এলিজাবেথ। ঘাড় বাঁকিয়ে তাকালো তাকবীরের দিকে। তাৎক্ষণিক তাকবীর ব্যস্ত গলায় বলতে শুরু করলো, ছুঁইনি, আমি কথা দিয়েছি তোমার অনুমতি ছাড়া স্পর্শ করবো না তোমায়। এক চিতে হাসি দিল এলিজাবেথ ধাতস্থ গলায় শুধায়। আমি জানি। ন্যাসো হাই তুলে ডলতে ডলতে লিভিং স্পেসে আসে। এই 2 দিন রিচার্ড নিজের সাথে সকালের ঘুমও হারাম করে রেখেছিল। হঠাৎ রিচার্ডের স্তব্ধ দেখে এই সুযোগে একটু ঘুমিয়েছিল ন্যাসো। পর্যাপ্ত ঘুম পরিপূর্ণ হবার আগেই এক গার্ড গিয়ে ডেকে দিল। কাউচে বসা লুকাসকে দেখতে পেয়ে সকল ঘুম উবে গেল ন্যাসোর। কিছু বলতে উদ্যত হবে তখনই কারোর পায়ের শব্দে ভেসে আসে। ঘাড় বাঁকিয়ে দুজনেই একসাথে উৎসুকভাবে পেছনে ফিরে তাকালো। রিচার্ডকে দেখে ভ্রু কুঁচকে ফেলেন ন্যাসো। চোখে সন্দেহ সুপরিচিত হলো। হঠাৎ রিচার্ডের ড্রেস আপের এত পরিবর্তন ঘটার কারণ বুঝে উঠতেই পারল না। গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টিয়ে ফেলেছেন রিচার্ড নামের এই রহস্যময় মানব। কিছুক্ষণ আগেও ন্যাসো দেখে গিয়েছে রিচার্ড কিভাবে গতকালের পোশাক শরীরে চাপিয়ে উন্মাদনায় মেতে উঠে ড্রাগস নিচ্ছিল, অথচ এখন কি ড্যাশিং লুকে এক হাত পকেটে ঠুকে অ্যাটিটিউড নিয়ে আসছে। বরাবরের মতো সম্পূর্ণ কালোতে আবৃত রিচার্ড, তবে আজ ভিন্নতা এসেছে শুধু হেয়ার স্টাইলে। রিচার্ড কখনো চুলে ওয়েট জেল ইউজ করে না। কালো র্যাপিড জেলসের সাথে ইয়ং করা কালো শার্টে জেল দিয়ে খাড়া খাড়া করে রাখে চুল। খুবই অ্যাট্রাকটিভ লাগছে গ্যাংস্টার বসকে। শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করে রাখা, পরিপাটি করা। বাঁ হাতের কোনোই নিচে জয়েন্ট হাড়ের গৌরবর্ণের শিরার ওপর আচ্ছাদিত P6 ব্র্যান্ড ক্রফট সিলভার ব্রেসলেট। বুকের সামনে 2টো বোতাম খোলা, ফলস্বরূপ সুব্যস্ত শক্তপোক্ত সুঠাম বুক ভাসমান। অর্ধাঙ্গে পরিহিত কালো স্নিকার্সের চপ চপ শব্দের দফা রফা করে সরাসরি ন্যাসোর সামনে দাঁড়ানো রিচার্ড। গা থেকে ভেসে আসা ডার্ক পারফিউমের করা ফ্র্যাগ্রেন্স মত্ত করে দিচ্ছে চতুর্থ পাশ। রিচার্ডের ঠোঁটের কোণায়ও ঝুলে আছে প্রত্যাশিত আন্তরিক হাসি। ন্যাসো লুকাসের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলা, গেট রেডি বয়েস, উই আর গোয়িং অন এ ট্রিপ। লুকাস ন্যাসো একে অপরের দিকে চাচাই করে তপ্ত শ্বাস ফেলে দুজনেই চলে গেল তৈরি হওয়ার জন্য। লুকাস কিছুক্ষণ আগে মাত্রই আসলো রিচার্ডের কলে। এবার একমাত্র সৃষ্টিকর্তাই জানে এই জরুরি কল আর ট্রিপের পেছনে কি রহস্য লুকিয়ে রেখেছে এই রহস্য মানব। ন্যাসো কিছু পর বেসমেন্টের শাটারের সামনে দাঁড়িয়ে নিজেকে মনস্থির করে ব্যাগ্র পায়ে হেঁটে ভেতরে ঢুকলো। ন্যাসোর কথা পুরো 18 ঘন্টা পর আজ ইব্রাত আর সবিতা বেগমকে পানি দেওয়া হয়েছে। সেই সাথে কিছু খাবার হিসেবে মজুদ ছিল শুকনো খড়খড়ে রুটি আর গুড়। 5 দিন পর সবিতা বেগমকে খাঁচা থেকে বের করা হয়েছে। দীর্ঘদিন অনাহারে থাকার কারণে খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে তার উপর। খিদে পেটে শুকনো 2টো রুটি চোখের পলকে খেয়ে শেষ করে ফেলে, কিন্তু পরে আর তা পেটে রাখতে পারল কই। খালি পেটে অতি তৃষ্ণায় বেশি পানি খেয়ে ফেলায় পর সহসাই পেটের ভেতর মোচড় দিয়ে উঠল তৎক্ষণাৎ। এক নাড়াতেই পাকস্থলী উগড়ে বেরিয়ে এলো সকল খাদ্যকণা। বমি করতে করতে
রক্তবমি শুরু হয়। মায়ের এই অবস্থা দেখে নিঃশেষ শরীর নিয়েও ইব্রাত ছুটে যেতে চায় মায়ের কাছে। শিকল দিয়ে হাত পা বেঁধে রাখার কারণে যেতে পারে না। দূর থেকে মায়ের করুণ পরিণতি দেখে হাউমাউ করে শুধু কাঁদে ইব্রাত, কিছুই করতে পারে না। ন্যাসর কর্ণপাত হলো। ন্যাসর আদেশে সবিতা বেগমকে অন্য কক্ষে নিয়ে রাখা হয়। তারপর থেকে আর মুখেও পানি তুলছে না ইব্রাত। শরীর একদম স্যাঁতস্যাঁতে মেঝের সাথে মিশিয়ে গিয়েছে। গোসলের অভাবে শরীর থেকে ঘামের বিদকুটে বিশ্রী গন্ধ নির্গত হয়। ন্যাসর সরাসরি এসে দাঁড়ায় দুর্বোধ্য ইব্রাতের সামনে। কারোর উপস্থিতি টের পেয়ে মাথা তুলে ইব্রাত টানানো চোখগুলো গর্তের ভেতর সরে গিয়েছে অনাহারে। ন্যাসোকে দেখার সাথে সাথে ঝুলে যাওয়া চোয়াল খুশির ঝিলিক ফুটে উঠে ইব্রাতে, যা ন্যাসোর ক্রোধ আরো বাড়িয়ে দিল। রুষ্ট গলায় বলল, মরতে চাও? গলা দিয়ে শব্দ বের হয় না ইব্রাতের। দুর্বল চিত্তে অস্পষ্ট ভাবে আওড়ায়, হ্যাঁ চাই তো, ওই যে আপনার প্রেমে। অহর্নিশে কর্ণপাত হতেই চোয়াল শক্ত হয়ে যায় ন্যাসর। চেঁচিয়ে বলল, হ্যাভ ইউ গন ম্যাড? আই জাস্ট ফল ইন লাভ। নেশা কেটে গেলে খেয়ে নিও। বলে হননিয়ে চলে যায় ন্যাসর। সহসায় নিষ্পলক তাকিয়ে থাকলো ইব্রাত। ন্যাসর যাওয়ার পানে হঠাৎই এক ফিচেল হাসি দেখা মিলল ছোটে। লাজুক হাসিতে শ্যাম বর্ণের মুখশ্রী লাল হয়ে যায়। ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। 1850 সালে যুক্তরাষ্ট্রের 31তম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়। জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য এবং আয়তনে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়াকে প্রকৃতির রাজ্য, রাজকন্যা বলা হয়। এখানকার মানুষের বসবাস প্রকৃতির সঙ্গেই। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর নানান দেশ থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। ব্যয়বহুল এই যান্ত্রিক শহরের মানুষগুলো যন্ত্রের মতো তাদের জীবনযাত্রা। যান্ত্রিক শহরের মানুষের মনও যান্ত্রিক মেশিনের মতোই। আমেরিকার সব থেকে বড় বিমানবন্দর হলো ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর, যা কলোরাডো রাজ্যে অবস্থিত। এটি আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। এর ছাদ তিব্বতী তাঁবুর মতন দেখতে, যা রকি পর্বতের অনুকরণ করে তৈরি করা হয়। এই বিমানবন্দরে প্রায় 100টিরও বেশি গেট রয়েছে এবং 3টি টার্মিনাল, এ, বি, সি, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের জন্য। টার্মিনাল সি দিয়ে বের হয় রিচার্ড। তার সুবিস্ত সুঠাম দেহের পেছন থেকে আবছা আবছা আচ্ছাদিত হয় মার্শালের দৈহিক গড়ের 2টি পুরুষ, রিচার্ডের বিশ্বস্ত কালাচান আর মানিকচান। টার্মিনালের প্রধান ফটক পেরিয়ে পার্কিং লটের অভিমুখী হলে পেছন থেকে ভেসে আসে কারোর উচ্ছ্বাসিত কণ্ঠস্বর, যেন নিজের সম্পূর্ণ হুজুগ পৌরুষালী রুক্ষ কণ্ঠস্বরে ঢেলে দিয়েছে। রিচার্ডের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ভিনদেশী হয়েও নতুন জায়গায় এসে এভাবে কারোর মুখে নাম শুনেও তার অভিব্যক্তিতে কিঞ্চিত উৎকণ্ঠা প্রতিফলিত হয়নি। সাধারণ চিত্তে পেছন ফিরে রিচার্ড। এক কোটসুট পরিহিত পোস্ট লোকের আনন্দিত অভাবের দৃষ্টিকোণ হলো। হাতে বিশাল বড় ব্ল্যাক রোজের ফ্লাওয়ার বুকে। তার পাশে ডজনখানেক কালো পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে। সকলের শার্টের অন্তরালে গোজা যান কবজের মেশিন। লোকটি 2 হাতে ছড়িয়ে এগিয়ে এলো রিচার্ডের দিকে। চোয়াল ঝুলে যাচ্ছে প্রসারিত হাসির কারণে। লোকটির রত্নছায়া রিচার্ডের পায়ের উপর পড়তেই অগ্রিম বার্তা হিসেবে রিচার্ড হাত উঁচিয়ে থামিয়ে দেয় লোকটিকে। ক্লিন শেপের কারণে ধারালো চওড়া তামুক স্টিলের নতুন পাতিলের নিম্ন অংশের ন্যায় চকচক করছে। চুপসে যাওয়া মুখ নিয়ে থেমে যায় লোকটি, তবে খাদে নামে না কণ্ঠ। সেই উচ্ছ্বাসিত স্বর কলস্বর থেকে আবারও সন্নিহিত থেকেই বলা, ওয়েলকাম ওয়েলকাম ক্রাইম মাই লর্ড। থেমে রিচার্ডের দুপাশে রক্ষা কবচ আর বাজ পাখির চোখে তাকিয়ে থাকা ন্যাসো আর লুকাসের দিকে তাকালো লোকটি। পরপর ওদের শক্ত চিবুকের বিপরীতে আন্তরিক হাসি দিয়ে ফুলের বুকে লুকাসের হাতে দিল লোকটি। রিচার্ড লোকটির কাজে ক্ষিপ্ততা প্রকাশ করল, তবে লুকাসের ওপর ফুল হাতে নেওয়ার জন্য কণ্ঠে কাঠিন্য বজায় রেখে কাট গলায় বলল, ডোন্ট ইউ নো দ্যাট আই ডোন্ট লাইক ফ্লাওয়ার?
রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বিগিত চাহনি দেখে গলা শুকিয়ে এলো লুকাসের। এক মুহূর্ত ব্যয় করে না লুকাস, পাশের ওয়েস্ট বিনে বুকে ফেলে দিল। লোকটা ভেতর ভেতর কিছুটা অপমানিত বোধ হলেও আমলই নিল না তেমন। রিচার্ডের দর্শন পেয়েই সে মহা খুশি। শুধু তেছরা নজরে তাকে দেখলো গার্ডরা দেখলো কিনা। লোকটা তাকানোর সাথে সাথে গার্ডগুলো মাথা নিচু করে ফেলে। এবার কিছুটা হলেও লজ্জায় স্তম্ভিত সে। হোয়ার ইজ দ্য কার? অবমূল্যায়িত মানুষটা মনের ভেতরে কষ্ট, ক্রোধ ও হতাশা বিজয়ে পরবর্তিত হয়। বিজয়ের হাসি দিয়ে অতি উল্লাসেই বলল, ওই যে গাড়ির পিছনে বস, আপনার পছন্দের ব্ল্যাক শার্ক।